নিউজ নাইট প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী চোখ রাখছি খবরে। সরকারি অনুষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে বন্দে মাতরম পরিবেশন বাধ্যতামূলক করে নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। গানটির মর্যাদা রক্ষা ও সম্মান প্রদর্শনের নির্দিষ্ট প্রোটোকল নির্ধারণ করায় প্রশাসনিক ও রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা জন্ম দিয়েছে বিষয়টি। বন্দে মাতরম গাওয়া বা বাজানো নিয়ে একটি বিবৃতি নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 28শে জানুয়ারি 10 পৃষ্ঠার আদেশ অনুযায়ী এখন থেকে সরকারি অনুষ্ঠান, পাবলিক স্কুলের কর্মসূচি এবং অন্যান্য আনুষ্ঠানিক সমাবেশে বাধ্যতামূলক করা হয়েছে বন্দে মাতরম। গান বাজানোর সময় উপস্থিত সকলকে সম্মান প্রদর্শনের জন্য দাঁড়িয়ে থাকা করা হয়েছে বাধ্যতামূলক। নতুন নিয়ম অনুযায়ী বন্দে মাতরম বাজানো হবে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলনের সময়, রাষ্ট্রপতির আগমন, ভাষণের আগে ও পরে রাজ্যপালদের আগমন এবং ভাষণের আগে ও পরে পদ্ম পুরস্কার সহ বিভিন্ন বেসামরিক সম্মাননা প্রদান অনুষ্ঠান এবং রাষ্ট্রপতির উপস্থিতিতে আয়োজিত অন্যান্য সরকারি অনুষ্ঠানে। তবে এই নির্দেশিকার বাইরে রাখা হয়েছে সিনেমা হলগুলিকে, অর্থাৎ সিনেমা হলে বাধ্যতামূলক নয় বন্দে মাতরম বাজানো বা দর্শকদের দাঁড়ানো। 1875 সালের 7ই নভেম্বর অক্ষয় নবমীর দিন বন্দে মাতরম রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1882 সালে এটি তার আনন্দমঠ উপন্যাসে প্রকাশিত হয় প্রথমবারের মতো। 1896 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার জাতীয় স্তরে বন্দে মাতরম পরিবেশন করেন রবীন্দ্রনাথ ঠাকুর। স্বাধীনতা আন্দোলনের সময় ব্রিটিশ বিরোধী সংগ্রামের অন্যতম প্রধান স্লোগানে পরিণত হয় বন্দে মাতরম। বন্দে মাতরমের 150তম বর্ষপূর্তি উপলক্ষে সংসদের শীতকালীন অধিবেশনে বিশেষ আলোচনা হয় গত বছর। লোকসভা ও রাজ্যসভায় এ নিয়ে দেখা দেয় তুমুল বিতর্ক। আসন্ন পশ্চিমবঙ্গ নির্বাচনের প্রেক্ষিতে সরকার জাতীয় সঙ্গীতকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করছে বলে অভিযোগ করে কংগ্রেস। অন্যদিকে বিজেপির দাবি, তোষণের রাজনীতির অংশ হিসেবে বন্দে মাতরম এর কিছু অংশ বাদ দিয়েছিল কংগ্রেস। 1937 সালে জওহরলাল নেহরুর লেখা একটি চিঠির উল্লেখ করে বলে, কিছু ব্যঙ্গোক্তি সংখ্যালঘু সম্প্রদায়ের আপত্তির কারণ হতে পারে এমন আশঙ্কা থেকে কাটছাঁট করা হয় বলে অভিযোগ করে বিজেপি। সংসদে বিতর্কের সময় 1 ঘন্টা ব্যাপী ভাষণে কংগ্রেসের সমালোচনা করে বন্দে মাতরমের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছিল বলে অভিযোগ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেস মুসলিম লীগের চাপে নতি স্বীকার করেছিল বলেও অভিযোগ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 121 বার বন্দে মাতরম উচ্চারিত হয় তাঁর ভাষণে। এদিকে নতুন নির্দেশিকা প্রণয়নের লক্ষ্য হলো বন্দে মাতরমের মর্যাদা ও সম্মান প্রদর্শন সম্পর্কে সুস্পষ্ট প্রোটোকল নির্ধারণ করা এবং সরকারি অনুষ্ঠানে একরূপতা নিশ্চিত করা বলে উল্লেখ করা হয়েছে কেন্দ্রীয় নির্দেশিকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বুধবার অনুষ্ঠিত হয় আগরতলা সরকারি দন্ত চিকিৎসা মহাবিদ্যালয় এবং ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালের নবীন বরণ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে আগরতলা সরকারি দন্ত চিকিৎসা মহাবিদ্যালয়কে গোটা দেশের মধ্যে প্রথম সারিতে তুলে আনার রাজ্য সরকারের প্রতিবদ্ধতার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মোট 202 কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে হাসপাতালের নতুন ভবন। দন্ত মহাবিদ্যালয়ের উৎকর্ষ সাধনে ছাত্র এবং শিক্ষক উভয়কেই নিতে হবে দায়িত্ব বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এরকম একটা ডেন্টাল কলেজ ত্রিপুরার মতো জায়গায় হতে পারে, এত সুন্দর একটা হসপিটাল আমরা ভাবতে পারি না। তো এটাকে মেনটেন করার জন্য এখানে ওরাল প্যাথোলজি হোক, যে ডিপার্টমেন্টে হোক, সবটা কিন্তু একদম যা যা দরকার আমরা সেগুলো আমরা দেব। আমরা চাই যে এটা মানে সারা ভারতবর্ষের মধ্যে এই কলেজটা যেন সুন্দর হয়, ভালো হয়। আর এখানে যারা স্টুডেন্টরা এসছেন তারা প্রাউডলি বাইরে যখন যাবে, আজকে আমরা মেডিকেল কলেজ থেকে পাশ করেছি, আমরা বলি যে কেজিএমসি থেকে আমি পড়েছি, আমরা গর্বের সাথে বলি, গর্ব সে বলো আগরতলা গভর্নমেন্ট কলেজ সে পাস কিয়া। এরকম একটা অবস্থা আনতে হবে আমাদের। তো এটা কখন সম্ভব হবে? সবাই মিলে যদি আমরা চেষ্টা করি। এখানে অ্যাডমিনিস্ট্রেশন থেকে যাই চেষ্টা করি করলে কাজ হবে না। আরেকটা বিল্ডিং হচ্ছে, আপনারা দেখেছেন, জায়গার সমস্যা ছিল, প্রায় 202 করোড় আমরা পিএম ডিভাইন থেকে পেয়েছি, ডোনার মিনিস্ট্রি থেকে পেয়েছি। ডোনার মিনিস্ট্রি সাহেব এখানে এসেছিলেন, এসে দেখেছেন কাজের পারফরমেন্স কিনা। কিন্তু এই কাজেরই যদি আমরা দেখি, যখন ডোনার মিনিস্ট্রি এখানে আসবেন, যখন শুনলেন, একদিন এক রাত্রে সব খনন শুরু হয়ে গেছে।
এর আগে থেকে আমি শুনছিলাম যে কাজ চলছে ঢিলা গতিতে, কিন্তু মিনিস্টার যখন আসবে তখন দেখা গেল রাতে রাতে খুব করে খনন টনন করে একদম ফাইল টাইল সব উপরে নিয়ে আসে। তো এটাও কিন্তু একটা উদাহরণ, সব জায়গার মধ্যেই মাঝে মাঝে এই যে হেলমেট আমরা পড়ি, মাঝে মাঝে হেলমেট কেন নিজের মাথা বাঁচানোর জন্য পড়ি, পুলিশের জন্য আমরা পড়ি। এর জন্য যারা স্টুডেন্টরা আছেন তাদেরকেও এই যে ভয়ও কিন্তু মাঝে মাঝে দরকার। ভয়ের মাধ্যমে স্টুডেন্টের দেখে আজকে আমাদের এক্সট্রাক্ট করতে হবে। যারা টিচাররা আছেন আমি বলবো গতানুগতিক ধাঁচা আমার মুখস্থ, কি কি পড়াতে হবে আজকে, যে সাবজেক্ট যে টপিকস, কিন্তু টপিকস এর বাইরে নিজেকে আপডেট করা। বইয়ের বাইরে আজকাল এআই কেও ছাড়পত্র দিয়েছে, এবার বাজেটে আপনারা দেখেছেন। এআই কে বাজেট যদি হয় তো স্টুডেন্টরাও কিন্তু এই ফাঁকে কিন্তু নিজেরাও কিন্তু আপডেট থাকে। আমি যদি মনে করি আমার থেকে স্টুডেন্ট কম জানে, স্টুডেন্ট কিন্তু ভেরি গুড স্ক্যানার। ভিবিজি রামজি প্রকল্পে বছরে 2 লক্ষ কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে 2026-27 অর্থ বছরে। বুধবার ত্রিপুরা ভিবিজি রামজি প্রকল্পের আনুষ্ঠানিক প্রণয়নে এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বুধবার ত্রিপুরায় আনুষ্ঠানিকভাবে প্রণয়ন করা হলো ভিবিজি রামজি প্রকল্প। রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত জনপ্রতিনিধি সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রণয়ন হলো ভিবিজি রামজি প্রকল্প। এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বক্তব্য রাখতে গিয়ে এই প্রকল্পে 125 দিনের কাজের গ্যারান্টি বাস্তবায়নে 2026-27 অর্থ বছরে অর্থ কমিশনের 50,000 কোটি টাকার অর্থ সহ মোট প্রায় 2 লক্ষ কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। 100 दिन के बजाय 125 दिन का रोजगार ये मोदी की गारंटी है, और मोदी की गारंटी का मतलब है गारंटी पूरा करने की गारंटी। हम मांगने पे 100 दिन नहीं, 125 दिन का रोजगार देंगे। और ये हम ऐसे ही नहीं कह रहे। अभी केंद्रीय बजट, डॉक्टर साहब आपने देखा होगा, विपल्प जी तो वहां थे, केंद्रीय बजट में इस योजना के लिए जो प्रावधान किया है वो है 95,600 करोड़ रुपया, और उसमें राज्य का अंश मिला दिया जाए तो कुल बजट का, मेरी बात ध्यान से सुने सब जनप्रतिनिधि, कुल बजट इस साल विकसित भारत जी राम जी योजना के अंतर्गत है 1,51,282 करोड़ रुपया। कितना है एक बार मेरे साथ बताइए, ताकि सारा हिंदुस्तान सुन ले और त्रिपुरा के गरीब भी सुन ले। 1,51,000, मेरे साथ बोलिए, 1,51,282 करोड़, और 55,000 करोड़ रुपया इसमें फाइनेंस कमीशन का भी है, जो सीधे पंचायतों के खाते में जाएगा। तो 1,51,282 करोड़, और उसमें जोड़ दो 55,000 करोड़, तो कितने करोड़ हो गए? 2 लाख करोड़ से ऊपर निकल गए। और पंचायतें कितनी है पूरे देश में? 2,86,000 पंचायतें हैं, और 2 लाख करोड़ से ज्यादा एक ही साल में आएगा। तो 5 साल में कितना आएगा? 10 लाख करोड़ रुपया गांव के विकास के लिए आएगा। ताली बजा के अभिनंदन कीजिए नरेंद्र मोदी जी का। ত্রিপুরায় পাকা ঘর দেওয়ার কাজ 99% সম্পূর্ণ করা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে সম্পূর্ণ হয়েছে সার্ভের কাজ। এই ক্ষেত্রে এবার বেনিফিশিয়ারিদের জন্য অর্থ বরাদ্দ করা হবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। परफॉर्मेंस है त्रिपुरा का, उसके लिए मैं एक बार फिर आपको हृदय से बधाई देता हूं, धन्यवाद देता हूं। आपको भी बधाई देता हूं, गांव में काम करने वाले जनप्रतिनिधि भी है। एक बार जोर से ताली अपने आप के लिए भी सब बजाएं, क्योंकि सबने काम किया है, सबने काम किया है। क्योंकि 3,76,913 मकान में से स्वीकृत आपने सब कर दिए, और पूरे कर दिए 3,73,828। ये किसी राज्य में मैंने नहीं देखा। आपने तो क्या लिए लगभग 99% से 99%, अरे 100% ले गया त्रिपुरा। तो भाई एक बार फिर त्रिपुरा के लिए तालियां बजाइए। लेकिन इसके साथ अब मैं ये भी कह रहा हूं, ग्रामीण विकास मंत्री हूं, प्रधानमंत्री जी का संकल्प है कोई गरीब कच्चे घर में नहीं रहेगा। और इसलिए हमने तय किया कि फिर से एक बार सर्वे हो जाए। त्रिपुरा ने पहले सर्वे कर लिया है, सर्वे करके
फिजिकल वेरिफिकेशन भी आपने कर लिया है। सर्वे में 2,56,142 मकान सर्वे में आए थे और फिजिकल वेरिफिकेशन करके भी जो मेरी जानकारी 2 लाख के आसपास मकान ऐसे हैं जिनको पात्रता आती है। तो सुनो त्रिपुरा के मेरे वो बहनों और भाइयों जो अभी कच्चे घर में रहते हैं, तुम कच्चे घर में नहीं रहोगे, तुम्हें भी पक्का मकान बनाने का पैसा दिया जाएगा। प्रधानमंत्री आवास योजना के अंतर्गत एक बार कच्चे घर में रहने वाले भाई बहनों को अभी अभिनंदन करो, ये उनकी जिंदगी बदलने का प्रयास है। বিকশিত ভারত গ্রামীণ রোজগার এবং আজীবিকা মিশন গ্রামীণ বিল 2025 হলো এমজিএনরেগার পরিবর্ধিত রূপ, যেখানে গ্রামীণ কর্মসংস্থান নিশ্চিত করার পাশাপাশি টেকসই সম্পদ তৈরির উপর জোর দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান। বার্ষিক কাজের গ্যারান্টি 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করা, সাপ্তাহিক মজুরি প্রদান, এআই ভিত্তিক স্বচ্ছতা এবং কৃষিকাজের জন্য 60 দিনের বিরতি হলো এই প্রকল্পের উল্লেখযোগ্য দিক, জানিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে গ্রামীণ অর্থনীতিকে সুসংহত করার পাশাপাশি টেকসই অবকাঠামো গঠন এবং দুর্নীতিমুক্ত ব্যবস্থায় সহায়ক হবে ভিবিজি রামজি প্রকল্প। বুধবার ভিবিজি রামজি প্রকল্পে প্রণয়নের আনুষ্ঠানিক সূচনায় এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বুধবার জনপ্রতিনিধি সম্মেলনের মধ্য দিয়ে ত্রিপুরায় আনুষ্ঠানিকভাবে প্রণয়ন হলো নতুন ভিবিজি রামজি প্রকল্প। মনরেগার পরিবর্তে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা উপলক্ষে এদিন স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত হয় জনপ্রতিনিধি সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহ। বক্তব্য রাখতে গিয়ে 125 দিনের কাজের গ্যারান্টির মধ্য দিয়ে গ্রামীণ অর্থনীতিকে সুসংহত করার পাশাপাশি টেকসই অবকাঠামো গঠন, বিশ্বাসযোগ্যতা, প্রযুক্তি এবং দুর্নীতিমুক্ত ব্যবস্থা তৈরি করা যাবে ভিবিজি রামজি প্রকল্পে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। Modernization of the rural employment guarantee to align with long-term infrastructure, যাতে ইনফ্রাস্ট্রাকচার সেটা লং টার্ম এটা করলাম আর নষ্ট হয়ে গেল সেটা যেন না হয়, অ্যান্ড রেজিলেন্স গোল, এলিমিনেট দ্য রেজিলেন্স গোল। এই বিলের মধ্যে আরেকটা জিনিস আমরা যেটা দেখতে পেলাম, ইট রিফ্লেক্টস এ সিগনিফিক্যান্ট শিফট ইন ইন্ডিয়ানস অ্যাপ্রোচ টু রুরাল এমপ্লয়মেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। সেই জিনিসগুলো আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, আজকে যদি ইনফ্রাস্ট্রাকচারের কথা বলি, সেটা যাতে ডিউরেবল হয়, হাই কোয়ালিটি রুরাল ইনফ্রাস্ট্রাকচার হয়, এবং শুধু তাই নয়, যাতে আমাদের যারা এই বিষয়ে কাজ করবেন তাদেরকে প্রপার ওয়েতে তাদের যে কাজ দেওয়া যায় সেই বিষয়টা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং শুধু তাই নয়, এখানে টেকনোলজি এবং অ্যাকাউন্টেবিলিটি এই বিষয়টাও এখানে রাখা হয়েছে জি রামজি অ্যাক্টের মধ্যে। এবং এতে করে আমাদের ডিজিটাল ট্র্যাকিং এবং টু মিনিমাইজ দ্য করাপশন, আমি একটু আগে যেটা বললাম, যাতে করাপশন ফ্রি করা যায় এবং লিকেজ, অনেক সময় লিকেজ হয়, অনেক সময় কাজের মধ্যে প্রপার হচ্ছে না, সেটাকে বন্ধ করার জন্য সেই আইনটা আজকে হয়েছে। কৃষকদের যাতে সমস্যা না হয় তার জন্য 60 দিনের কর্মবিরতি, প্রশাসনিক ব্যয় 9% এবং চলমান রেগা প্রকল্পের সঙ্গে প্রাথমিকভাবে সমান্তরালভাবে নতুন এই ভিবিজি রামজি প্রকল্প জারি থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এখানে এই যে আইন করা হয়েছে তাতে করে যারা আমরা কৃষকরা আছে তাদের 2 মাসের জন্য কিন্তু তাদের কৃষকে যাতে কৃষিকতার মধ্যে যাতে তাদের সমস্যা না হয়, কৃষিক্ষেত্রে যাতে তাদের সমস্যা না হয়, তো 2 মাস তাদের জন্য সেখানে বন্ধ থাকবে। টোটাল 125 যদি দেয়, আমরা যদি 365 থেকে 60 দিন আমরা বাদ দিই তাহলে কত থাকে? 305। 305-এর মধ্যে আমরা যদি আজকে 125 দিন দেই তাহলে এই যে বাকি দিনগুলো তারা কিন্তু কাজ করতে পারবে। এবং একক জায়গার মধ্যে এক এক রকম, কারণ অনেক জায়গায় আছে বৃষ্টি বাদলা, এক এক জায়গায় এক এক রকম হয়, তো সেটাকে মাথায় রেখে সারা ভারতবর্ষের মধ্যে এই যে 125 দিন কিন্তু 2 মাস তার বন্ধ থাকবে, যাতে কৃষিক্ষেত্রে, কারণ কৃষির উপর ভিত্তি করে আমাদের দেশ এবং আমাদের রাজ্য চলছে, সেই জিনিসটা রাখা হয়েছে। শুধু তাই নয়, অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে যেখানে আগে 6% ছিল প্রশাসনিক ব্যয়, ভেরি ইম্পর্টেন্ট, সেখানে 6% থেকে বাড়িয়ে সেটাকে 9% করা হয়েছে বন্ধুগণ, যাতে করে ক্যাপাসিটি বিল্ডিং করা যায়। এবং আমি আশা করি যে এই ধরনের ইনফরমেশনগুলো, যে কোথায় কি হচ্ছে, কোথার থেকে আমি প্রপার ইনফরমেশন পাবো, একমাত্র সরকারি ও তার যে অফিসিয়াল সাইট সেখান থেকে এগুলো সংগ্রহ করা উচিত। বন্ধুগণ, আজকে এই যে
এখানে আরেকটা জিনিস বারবার বিরোধীরা বলছে যে এমজিএন রেগা চলে গেছে, এরকমটা না। এমজিএন রেগা চলবে, পাশাপাশি আজকে আমাদের এই যে নতুন আইন জিরামজি হয়েছে সেটাও পাশাপাশি চলবে। যখন এটা পুরো অ্যাডপ্ট করবে, অ্যাক্লামেটাইজ হবে, তখন সেটা কিন্তু চলে যাবে এবং এতে করে আমার মনে হয় আরও কাজ আগামী দিনে আরও স্পিডে কিন্তু সেটা সম্ভব হবে। আমি নিশ্চিত কর্মসংস্থান বৃদ্ধি, দ্রুত মজুরি ও স্বচ্ছতা, কৃষক বান্ধব বিধান, ভর্তুকি কাঠামো নতুন এই প্রকল্পের অন্যতম ভিত বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও প্রকল্পটি সঠিক বাস্তবায়নে সামাজিক নিরীক্ষা বা সোশ্যাল অডিটের মাধ্যমে কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে গ্রাম পঞ্চায়েত স্তরে নিয়মিত পর্যবেক্ষণ ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব হবে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এডিসি নির্বাচনের সঙ্গে ভিলেজ কমিটি নির্বাচনে গুরুত্বপূর্ণ রায় দিল দেশের সর্বোচ্চ আদালত। প্রায় এক দশক পর তৃণমূল স্তরে ভিলেজ কমিটিতে ভোট গ্রহণের সম্ভাবনা তৈরি হওয়ায় নতুন করে জল্পনার সৃষ্টি হয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে। আসন্ন টিটি এডিসি নির্বাচনের সঙ্গেই ভিসি নির্বাচনও একযোগে আয়োজন করতে হবে। ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে দীর্ঘদিনের আইনি জটিলতার অবসান ঘটিয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই নির্দেশ রাজ্য সরকারের অবস্থানের উপর কার্যত প্রশ্ন চিহ্ন এঁকে দিয়েছে এবং প্রশাসনিক ও রাজনৈতিক সমীকরণে যোগ করেছে নতুন মাত্রা। টিটিএডিসি ষষ্ঠ তফসিলভুক্ত এলাকা হওয়ায় এখানকার প্রশাসনিক কাঠামো ও স্থানীয় শাসন ব্যবস্থা পায় বিশেষ সাংবিধানিক মর্যাদা। ভিলেজ কমিটি তৃণমূল স্তরের প্রতিনিধিত্বশীল সংস্থা হিসেবে কাজ করে। প্রায় এক দশক ধরে এই স্তরে নির্বাচন না হওয়া গণতান্ত্রিক ধারাবাহিকতার ক্ষেত্রে বিবেচিত হয়েছে ব্যতিক্রম হিসেবেই। তৃণমূল স্তরের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে অনির্দিষ্টকাল স্থগিত রাখা যায় কিনা, মূলত এই প্রশ্নটিকেই সামনে এনেছে সুপ্রিম কোর্টের এই নির্দেশ। আদালতের অবস্থান স্পষ্ট করেছে যে সাংবিধানিক কাঠামোর অংশ হিসেবে নিয়মিত নির্বাচন অপরিহার্য। একযোগে এডিসি ও ভিসি নির্বাচন আয়োজন করা নিঃসন্দেহে বড় প্রশাসনিক দায়িত্ব। ভোটার তালিকা, বুথ ব্যবস্থাপনা, নিরাপত্তা, কর্মী নিয়োগ এবং লজিস্টিক সমন্বয় সব ক্ষেত্রেই তৈরি হবে দ্বিগুণ চাপ। এখন মূল আলোচ্য বিষয় রাজ্য নির্বাচন কমিশনের প্রস্তুতি। তবে একই সঙ্গে একযোগে ভোট করানো ব্যয় ও সময় দুদিক থেকেই তুলনামূলকভাবে সাশ্রয়ী হতে পারে বলেও মত প্রশাসনিক বিশেষজ্ঞদের একাংশের। এই নির্দেশ রাজনৈতিক ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ। ভিলেজ কমিটি স্তরের নির্বাচন মানেই প্রত্যন্ত এলাকার নেতৃত্ব পুনর্গঠন। দীর্ঘদিন ধরে মনোনীত বা অন্তর্বর্তী ব্যবস্থায় পরিচালিত কাঠামো এবার ভোটের মাধ্যমে নির্ধারিত হবে সরাসরি। এটি শাসক ও বিরোধী উভয় শিবিরের জন্যই হয়ে উঠতে পারে পরীক্ষার ক্ষেত্র। বিশেষত তীব্রামথা যারা দীর্ঘদিন ধরে জনজাতি, স্বশাসন ও সাংবিধানিক অধিকারের প্রশ্নকে রাজনৈতিকভাবে সামনে রেখেছে, তাদের অবস্থান আরও দৃঢ় হতে পারে বলে মত পর্যবেক্ষকদের। এই নির্দেশকে তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের জয় হিসেবে ব্যাখ্যা করেছেন তীব্রামথা প্রধান প্রদ্যোৎ কিশোর দেববর্মন। বাস্তবিক অর্থে ভিলেজ কমিটি নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে স্থানীয় উন্নয়ন, সামাজিক ন্যায় এবং প্রশাসনিক জবাবদিহি হতে পারে আরও সক্রিয়। সুপ্রিম কোর্টের এই পদক্ষেপ কেবল একটি নির্বাচনী সময়সূচির নির্দেশ নয়, এটি সাংবিধানিক শাসন ব্যবস্থার ন্যূনতম মানদণ্ড পুনর্ব্যক্ত করারও বার্তা। দীর্ঘদিনের স্থবিরতার পর ভিলেজ কমিটি নির্বাচন হলে তৃণমূল স্তরে রাজনৈতিক অংশগ্রহণ ও গণতান্ত্রিক চর্চা পেতে পারে নতুন গতি। এখন নজর রাজ্য নির্বাচন কমিশনের ঘোষণার দিকে। কবে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের সূচি প্রকাশিত হয় এবং কিভাবে একযোগে দুই স্তরের সম্পন্ন হয় এই নির্বাচন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের অধীনে বৃহস্পতিবার বাংলাদেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আওয়ামী লীগহীন নির্বাচনী প্রেক্ষাপটে ত্রয়োদশ জাতীয় সংসদ ভোটে নতুন করে সামনে এসেছে ভারতপন্থী বনাম ভারত বিদ্বেষ বিতর্ক। একে অপরকে নয়াদিল্লির ঘনিষ্ঠ হিসেবে চিহ্নিত করে ভোটের সমীকরণ পাল্টাতে চাইছে প্রধান প্রতিদ্বন্দ্বী শক্তিগুলো। আঞ্চলিক কূটনীতি ও জাতীয় স্বার্থের প্রশ্নকে ঘিরে তৈরি এই রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশে এবারের নির্বাচনকে দিয়েছে ভিন্ন মাত্রা। বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 একযোগে অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত বিরতিহীনভাবে সারা দেশে 299টি সংসদীয় আসনে হবে ভোট গ্রহণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে মোট 50টি রাজনৈতিক দল। এই ক্ষেত্রে মোট প্রার্থী সংখ্যা হল 2028 জন। এর মধ্যে দলীয় প্রার্থী 1755 জন এবং স্বতন্ত্র প্রার্থী 273 জন।
মহিলা প্রার্থী রয়েছেন 83 জন, দলীয় 63 এবং স্বতন্ত্র 20 জন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি 291 জন প্রার্থী দিয়েছে বিএনপি, তবে নিবন্ধিত 10টি রাজনৈতিক দল কোনো প্রার্থী দেয়নি এবার। অন্যদিকে জাতীয় সংসদে 385 আসনকে ঘিরে মোট 1981 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। দেশে নিবন্ধিত ভোটার সংখ্যা প্রায় 12,70,00,000। 2024 সালে ছাত্র জনতার কথিত গণ অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘদিনের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় নির্বাচন। সেই কারণে রাজনৈতিকভাবে এক সন্ধিক্ষণ হিসেবে দেখা হচ্ছে এবারের ভোটকে। ঐতিহাসিকভাবে প্রভাবশালী আওয়ামী লীগ এবারে নির্বাচনে অংশ নিচ্ছে না, ফলে প্রধান প্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে মাঠে রয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী, যারা দিচ্ছে পৃথক বহুদলীয় জোটের নেতৃত্ব। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বড় প্রভাব ফেলেছে নির্বাচনী সমীকরণে। বিভিন্ন জনমত জরিপে ভোটারদের মধ্যে উৎসাহের ইঙ্গিত পাওয়া গেলেও আওয়ামী লীগের কর্মী সমর্থকদের অংশগ্রহণ নিয়ে রয়েছে সংশয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারের নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ প্রচারণা অস্ত্র হয়ে উঠেছে ভারতপন্থী তকমা। ঐতিহাসিকভাবে ভারত বান্ধব অবস্থানের জন্য পরিচিত ছিল আওয়ামী লীগ। দলটির অনুপস্থিতিতে বিএনপি ও জামায়াত জোট নয়াদিল্লির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগে আক্রমণ করছে একে অপরকে। বাংলাদেশে এখন ভারতপন্থী হিসেবে চিহ্নিত হওয়া রাজনৈতিকভাবে দায়ী পরিণত হয়েছে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও সব দলই প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দিচ্ছে, তবু নির্বাচনী কৌশল হিসেবে প্রতিপক্ষকে ভারত ঘেঁষা আখ্যা দিয়ে প্রভাবিত করার চেষ্টা চলছে ভোটারদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগামী 14 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে হাইকোর্ট বার কাউন্সিল অফ ত্রিপুরা নির্বাচন 2026। বুধবার আগরতলায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান রিটার্নিং অফিসার এস.সি. দাস। নির্ধারিত দিন সকাল থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে এবং আইনজীবীদের অংশগ্রহণে গণতান্ত্রিক পদ্ধতিতে সম্পন্ন করা হবে নির্বাচন। এক্ষেত্রে ভোট গণনা অনুষ্ঠিত হবে 21 ফেব্রুয়ারি, জানিয়েছেন রিটার্নিং অফিসার। আগরতলায় মোট 7টি বুথ স্থাপন করা হবে। এর বাইরে রাজ্যের অন্যান্য জেলায় থাকবে মোট 8টি বুথ। সংশ্লিষ্ট সব আইনজীবীর সুবিধায় বুথগুলোর অবস্থান নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার। নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সমস্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। আসন্ন বার কাউন্সিলের ইলেকশন 2026 সেটা হবে 14 তারিখে। বার কাউন্সিলের ইলেকশন হবে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট হবে এবং এই ভোটের জন্য আগরতলা হাইকোর্ট প্রেমিসেসে 7টা বুথ হবে, 7টা পুলিং বুথ, এবং আগরতলার বাইরে মোট 8টা পুলিং বুথ হবে বিভিন্ন ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার বা সাব ডিভিশন হেডকোয়ার্টারে, যেখানে 20-র অধিক ভোটার আছে। সেখানে মোট 8টা সেন্টারে ভোট হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই ভোটে যারা ভোট দেবে, যে লয়ারদের নাম আমাদের ভোটার লিস্টে ফাইনালি পাবলিশ ভোটার লিস্টে রয়েছে, প্রত্যেক ভোটারকে ফার্স্ট প্রেফারেন্স ভোট, এটা প্রেফারেন্সিয়াল ভোট, এটা কিন্তু নর্মাল ভোট নয়, নর্মাল পদ্ধতির ভোট নয়, প্রেফারেন্সিয়াল ভোট যে হেতু প্রত্যেক ভোটারকে ফার্স্ট প্রেফারেন্স ভোট দিতেই হবে। এবং ফার্স্ট প্রেফারেন্স ভোট যদি না দেয় তাহলে এই ব্যালট পেপারটা বাতিল হবে। আর ফার্স্ট প্রেফারেন্স ভোট একজনকেই দিতে হবে, এটা দুইজনকে দেওয়া বা একের অধিক দেওয়া চলবে না। আর প্রত্যেকটা ভোটারকে অ্যাটলিস্ট 5টা ভোট দিতেই হবে। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।